তিনি খুব দ্রুত বাংলাদেশে ফিরতে চাইছেন। মানে আমি ঢাকা স্পেসিফিক বলছি না, কিন্তু বাংলাদেশে ফিরতে চাইছেন, বাংলাদেশের মানুষের মধ্যে থেকে কাজ করতে চাইছেন। সেটা খুবই কঠিনতম একটা বিষয়, কিন্তু এই পর্যন্ত তার মানসিকতা এটাই আর কি শুনলাম আমি। সেই কারণে আমার মনে হয়েছিল যে এই দুটো, অনেকের তো আগ্রহ আছে যে শেখ হাসিনা ভারতে বসে তিনি কি করছেন। নানাবিধ তোমাদের বাংলাদেশের যে বিভিন্ন গণমাধ্যম নানাবিধ গল্প চালিয়েছে, তাকে অমুক জায়গায় মর্নিং ওয়াক করতে দেখা গেছে, অমুক শপিং মলে কিছু কেনাকাটা করতে দেখা গেছে, এবং তিনি নাকি তার টাকা ফুরিয়ে গিয়েছিল, তাই তিনি টাকার জন্য জোগাড় করে আবার শপিং করেছে। এসব নানাবিধ গল্প ছিল। এরকম কোনো, এই গল্পগুলো গল্পই, ওই গল্পের গরু অনেক সময় গাছে উঠে যায়। সেটা কিন্তু সেটা না, রাজনৈতিক শেখ হাসিনা তিনি আরেকটি জিনিস, সেটা আরেকবার ঠিক 1 বছর তার বিদায় হয়েছে এবং নতুন সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, প্রতিষ্ঠিত হয়েছে বা যারা ক্ষমতায় এসেছে তারা, তাদের 1 বছর হয়েছে। এই সময়টাতে তিনি কিন্তু আবার পুনরায় ঘোষণা করলেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আসেন। তিনি যেদিন চলে এসেছিলেন অনেক জল্পনা আছে যে তাকে সেনাবাহিনী পদত্যাগ পত্রে সই করিয়েছিল ইত্যাদি ইত্যাদি, আমরাও শুনেছিলাম তাই। কিন্তু তিনি নিজে বলছেন যে তিনি পদত্যাগ করেন, এবং সেটা তিনি লিখিত ভাবে বললেন, মানে শুধু মুখে বলেছেন আমি সূত্র মারফত জেনেছি তা বলছি, তার লিখিত বিবৃতি পেলাম সেদিন। তিনি বলেছেন আমি এখনো প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি। এইটাই ছিল ব্রেকিং নিউজ। এই যে আপনি প্রেসিডিয়ামের বৈঠকটা বললেন, এটা কি প্রেসিডিয়াম সদস্যরা সরাসরি ছিল না অনলাইনে? না, কেউ কেউ সরাসরি ছিল, তারা সরাসরি, কেউ কেউ অনলাইনে যোগ দিয়েছিলেন শুনেছি। তারা অনলাইনে যোগ দিয়ে, যেমন চিকিৎসার কারণে কেউ দিল্লিতে আগে থেকেই ছিলেন, তিনি কিন্তু এক্ষেত্রে তার বিশেষ অনুমতি সহ তাদেরকে দেখা করানো হয়েছিল, এবং তারা তিনি দেখা করতে চেয়েছিলেন এবং ফলে তিনি দেখা করেছেন। এবং সেক্ষেত্রে অবশ্যই বলতেই হবে যে ভারত সরকারের সহযোগিতা ছাড়া তো সম্ভব না, সহযোগিতা ভারত সরকারের আছে এবং তারা করেছেন। এবং প্রথম শুনেছি 7 জন ছিলেন বৈঠকে। প্রেসিডিয়াম সদস্যের মধ্যে তো একজন মারা গিয়েছেন, মতিয়া চৌধুরী, আর আরেকজন, তিনি তার কোনো আমি জানি না, হদিশ নেই, লিটন ভাই, তিনি রাজশাহীর মেয়র ছিলেন, তো তার খবর জানি না তিনি কোথায়। এই মিটিং এ ওবেদুল কাদের কিন্তু ছিল, ওবেদুল কাদেরের সঙ্গে শুনেছি পরে বৈঠক হবে, বাদ বাকি আরো বৈঠক আগামী সপ্তাহে 8টা বৈঠক হওয়ার কথা আছে। এটাও একটা বলতে পারো ব্রেকিং নিউজ যে একটি বৈঠকেই সীমাবদ্ধ নয়। আসলে এই বৈঠকগুলো থেকে যেটা মনে হয় আগামী দিনের রাজনৈতিক রণনীতি শেখ হাসিনা তৈরি করছেন, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকা পালন করবেন। ঠিক আগস্টের 1 তারিখে না আগে? না, আগস্টের একদম ঠিক আগস্ট প্রথম। প্রেসিডিয়াম সদস্য আমরা যতটা জানি ভারতে যিনি আছেন জাহাঙ্গীর কবির নানক, তিনি কলকাতায় থাকেন। এর বাইরে প্রেসিডিয়াম সদস্য ভারতে কে আছেন আমরা স্পষ্ট না, কিন্তু না স্পষ্ট নয়, কিন্তু যারা যুক্ত হয়েছিলেন এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম যুক্ত হয়েছিলেন, এদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ধরুন এসিফ কামাল, সুরজিৎ নন্দী, সুজিত নন্দী, আরেকজন যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন তিনি, এবং আরেকজনও ছিলেন। ফলে এইটা আমি কিন্তু খুব নিশ্চিত নই যে এর মধ্যে কারা মানে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছিলেন, কারা ফিজিক্যালি যুক্ত। কিন্তু ফিজিক্যালি যুক্ত হয়েছিলেন দিল্লিতে, এবং আমার সঙ্গে দেখাও হয়েছে, আমি সেটার নাম বলছি না কার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সেটা দেখা হয়েছিল বলেই এটা জানতে পেরেছি। এবং তারা চাইছিলেন যে একটু মিডিয়া আউটরিচ করতে, বা মিডিয়ার কাছাকাছি করতে। তার আগে তো তুমি জানোই যে আমাদের জাতীয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে একটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন একটা প্রেস কনফারেন্স করেছিল আর কি, তাদের ঘোষণাও দিয়েছিল করবে বলে, সেখানে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রীর কথা ছিল, কিন্তু উপস্থিত হননি আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এই কারণেই যে তারা মনে করেছেন ওই বাংলাদেশে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল, শোকের পরিবেশ বাংলাদেশে। এই অবস্থায় রাজনীতি করাটা সঠিক মনে হয় না, সেই কারণে তারা নেতৃবৃন্দ উপস্থিত হননি। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের যিনি প্রেস কনফারেন্স করেছিলেন, যে প্রেস কনফারেন্সটা ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে নানাভাবেই, কেউ প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রেস কনফারেন্স করতে পারলো না, ব্যর্থ হলো। কেউ আবার সঠিক একটা পুরো কি ঘটেছিল প্রেস কনফারেন্স তার একটা পুরো ঘটনাটার একটা বিবরণ দিয়েও রিপোর্ট করে, যেমন দিল্লি খুব বিশ্বাসযোগ্য সংবাদপত্র দ্য হিন্দু, সেখানে খুব রিপোর্ট হয়েছিল যে তারা কি বলতে চাইছেন, হিউম্যান রাইটস ওয়াচ কি নিয়ে কি সেদিন বলবেন, সেটা পুরো ভার্বাটিম রিপোর্ট হয়েছে, এবং সেটা আমার মনে হয় সেটাই সবচেয়ে বিশ্বাসযোগ্য ক্রেডিবল রিপোর্ট হয়েছে। আপনি যে নামগুলা বললেন তাদের কেউ কেউ যুগ্ম সাধারণ সম্পাদক, কেউ কেউ সাংগঠনিক সম্পাদক। যেমন এস.এম. কামাল হোসেন, তিনি কিন্তু সাংগঠনিক সম্পাদক। বাহাউদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য না, প্রেসিডিয়াম সদস্য শুধুমাত্র এখানে জাহাঙ্গীর কবির নানক। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী হচ্ছেন মোজাম্মেল হক, মন্ত্রী। তিনি ভারতে কোথায় আছেন আমরা স্পষ্ট না, তিনি এখন পর্যন্ত মিডিয়ায় আসেননি, তিনি এখন মিডিয়া আসেননি। তার বাড়িতে, গাজীপুরের বাড়িতে হামলা হচ্ছিল, হামলা হওয়ার সময়
এলাকার লোকজন সেখানে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে বাংলাদেশে একটা গ্রেপ্তার অভিযান হয় অপারেশন ডেভিল হান্ট নামে। ওই ঘটনাটার পরে গ্রেপ্তার অভিযান হয় এবং যারা হামলা করতে গিয়েছিল তাদেরকে নয়, যারা প্রতিরোধ করতে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এটা একটা বাংলাদেশে বেশ বড় একটা আলোচিত ঘটনা সেটা। আর একটা ব্যাপার আপনি বললেন যে একটা লিখিত স্টেটমেন্ট, এটা কি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সিগনেচার করেছেন এখানে? হ্যাঁ, এই স্টেটমেন্টটা যেখান থেকে প্রচারিত হয়েছে সেটা ভেরিফাই করেছিলাম আমি। এখানে একটা শেখ হাসিনার সেক্রেটারিয়েটও আছে, ঠিক আছে, একটা সচিবালয় আছে ছোটখাটো। সেই সচিবালয়ের কিছু কিছু লোকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তো তারা জানিয়েছিলেন আমাকে যখন এটা পাঠানো হয়, পাঠানোর পর এটা ভারতের কোনো কোনো গণমাধ্যম ছাপেনি যেত আগে, এটা ইংরেজিতে লেখা একটা বয়ান সেটা আছে এবং তাতে শেখ হাসিনার বিবৃতি বলে এটা দেওয়া হয়েছে এবং এটাকে তারা ডিনাই করছে, কারণ তাতে এমন কিছু নেই যে তাতে ডিনাই করার মতো কিছু থাকবে। তাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, কিভাবে সরকার চলছে, সাধারণ মানুষের কি দুর্বিষহ অবস্থা সেক্ষেত্রে, এবং কয়েকদিন শেখ হাসিনা তো একটি কোনো টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপের সভাতে প্রায় একই কথাই, ফলে কথার মধ্যে খুব ফাঁক আছে বা কোনো পার্থক্য আছে এরকম একটা কিছু পাইনি। ফলে এটাকে ধরে নিচ্ছি যে আমি প্রকৃত অর্থে জেনুইন এই আর কি। এটা কি স্বাক্ষর করা ছিল বিবৃতিটা আমার কাছে তো হোয়াটসঅ্যাপে এসেছিল, কিন্তু আমি নিজে ভেরিফাই করেছি তার সচিবালয় থেকে। এই সচিবালয় জানিয়েছে ইয়েস এটা জেনুইন স্টেট। আপনার হোয়াটসঅ্যাপে কারা পাঠিয়েছে, সচিবালয় থেকে না অন্য কোথাও? অন্য একজন থেকে পেয়েছিলাম আমি, তখন জানতে চেয়েছিলাম এটা সঠিক কিনা, বলছে সঠিক। তারা অন্য কাউকে পাঠাচ্ছিল আর কি, ভারতের কিছু মিডিয়াকে পাঠিয়েছিল এবং সেই মিডিয়া থেকেও আমার কাছে এসেছিল, ভারতের প্রথম সারির দৈনিক গুলোকে গিয়েছে। শেখ হাসিনা এই যে আপনি বলছেন বাংলাদেশে ফিরে আসতে চান, শেখ হাসিনা কিন্তু এরকমই, শেখ হাসিনাকে যারা জানেন তিনি কিন্তু এইরকম নেচারের, কিন্তু যেমন 111 এর সময় উনাকে যখন লন্ডন থেকে আসতে দেওয়া হচ্ছিল না, ওনার টিকিট কনফার্ম করা হচ্ছিল না, তিনি কিন্তু একদম জোর করে এসেছিলেন এবং তখন যখন আসেন তখন বিলাত থেকে আওয়ামী লীগের কিন্তু একদল নেতা তার সাথে এসেছিলেন বাংলাদেশে। এখানে আসার পরে সেই নেতারা ব্রিটিশ সিটিজেন, তারা সিলেটের একটা বাড়ি থেকে গ্রেপ্তার হন এবং শেখ হাসিনা যখন আসেন পরবর্তীতে গ্রেপ্তার বরণ করেছিলেন এখানে এসে। কাজেই শেখ হাসিনা আবার আসতে পারেন এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলো, এটা তার নেচার কিন্তু সেটা পারমিট করেছে। তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা সাক্ষ্য গ্রহণ হয়েছে একজনের, এবং অ্যাটর্নি জেনারেল এমন কিছু ভাষা ব্যবহার করেছেন সেটা আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের সহ্য করা কঠিন। সেই প্রতিক্রিয়াটা নিশ্চয়ই আমরা পাবো খুব তাড়াতাড়ি। আপনি কি নিশ্চিত যে এটা কয়জন সরাসরি অথবা কয়জন অনলাইনে, এমন কোন তথ্য আছে আপনার কাছে? না, এই তথ্যটা গোপন থাকাই ভালো। এই তথ্যটা প্রকাশিত হওয়া শেখ হাসিনার নিরাপত্তার ক্ষেত্রে এবং সেই সব নেতাদের নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা বিঘ্ন ঘটাতে পারে, কারণ এই যেখানেই তারা থাকুক বাংলাদেশের বাইরে, সেখানে যে খুব নিরাপদে থাকবেন বা তাদের উপর এখানেও আক্রমণ হবে না এমন কিন্তু নয়। হতেই পারে চোরাগপ্তা আক্রমণ, গোটা বাংলাদেশে যে মব জাস্টিস তার কিছু প্রতিফল এখানে ঘটতে পারে। একজন দুজন সন্ত্রাসী তারা একটা হামলা করলে তাদের তো 1 মিনিট লাগে হামলা করতে, তাই না? তবে সে কারণে আমার মনে হয় নিরাপত্তার কথাটা বিবেচনা করেই তাদের এই হদিশ কলকাতা, আগরতলা, গুয়াহাটি, লন্ডন এটা না প্রকাশ করাটাই তাদের নিরাপত্তার পক্ষে ভালো বলে আমার মনে হয় এবং সেফটির পক্ষেও। আপনি যাদের নাম বলেছেন, যাদের সাথে বৈঠকটা হয়েছে, তাদের একজনকে আমি গত সপ্তাহে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু এখনো কিন্তু আমাদের সাথে অনলাইনে যুক্ত হন নাই, এখন পর্যন্ত যুক্ত হন নাই। ফোনে আলাপ হয় বিভিন্ন সময়। তখন আমি জিজ্ঞেস করলাম, সবাই তো কথাবার্তা বলছেন, আপনি বলবেন কবে? তখন বলবেন হ্যাঁ খুব তাড়াতাড়ি বলবো। তখন আবার জিজ্ঞেস করলাম আমি কি আজকালকে চেষ্টা করবো? বলে না, শনি রোববার পরে আমি যোগাযোগ করবো। শনি রোববার চলে গেছে, আজকে সোমবার। পরবর্তী বৈঠকের কোনো ধারণা আছে আপনার? আমি এদের থেকেই শুনেছি যে এই ধরুন আগামী সপ্তাহে এরকম একটা বলা হয়েছে টেন্টেটিভ, সেই সপ্তাহটা আগামী শনিবারে তো 9 তারিখ, তার মধ্যে কিনা বা তার পরের সপ্তাহে কিনা সেটা এখন নিশ্চিত নয়। একটা অর্থাৎ যেটা মধ্যে সিদ্ধান্তটা দিনটা বড় না, সময়ও বড় না, বড় হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক বৈঠক শুরু হলো এবং সাংগঠনিক বৈঠকের প্রক্রিয়াটা পর্যায়ক্রমে হবে এবং পর্যায়ক্রমে হওয়ার পরে তারপরে তিনি হয়তো এই ব্যাপারে একটা সুচিন্তিত সিদ্ধান্ত কিছু নেবেন এবং এটা সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেবেন। এই আলোচনাটা করে তিনি তথ্য সংগ্রহ করছেন, মতামত নিচ্ছেন এবং ফলে কিন্তু সেটা কিন্তু অনির্দিষ্টকাল, সেটা আমি বলছি খুব দ্রুত হয়তো আগস্ট মাসের মধ্যেই নেবে, 31শে আগস্টের মধ্যে হয়তো নিতে পারে। তো এই সময়টার মধ্যে তিনি খুবই সাংগঠনিক না ধরনের বৈঠক করবেন বলে আমি জানি। এখন
মধ্যে একমাত্র ওই মুক্তিযোদ্ধা মন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী কিন্তু ছিলেন। আপনি বৈঠকে যারা ছিলেন, আপনি উল্লেখ করেছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ হয়েছে, তো ওই বৈঠক সম্পর্কে তারা কোনো তথ্য দিয়েছেন আপনাকে? না, তারা প্রথম তথ্য তো তারা দিয়েছেন বলেই তো আমি বলতে পারছি। সেটা হচ্ছে তারা তথ্য দিয়েছেন যে যেটা ওই বিবৃতিতে যে লেখা আছে সেটা সম্পূর্ণ সত্য। তো সেই কথাটা তিনি নেতাদেরও বলেছেন, যে কথাগুলি তিনি লিখিত ভাবে বলেছেন সেই কথাগুলি তিনি এই নেতাদেরও বলেছেন। এক, দুই হচ্ছে প্রত্যেক নেতার তাদের একটা অনুভব হয়েছে তারা যেন ঢাকাতে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক করে এবং তারা ভারত সরকারের যে ব্যবস্থাপনা তার দিবসী প্রশংসা করে, তাকে যে ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তার প্রশংসা করে, এবং তাদের মনে হয়েছে যে তারা নিজেরা যতটা মুষড়ে পড়েছিলেন, যতটা ভেঙে পড়েছিলেন বা যতটা হতাশগ্রস্ত, নেত্রীকে দেখে তা মনে হয় তিনি আজও যেন তিনি ক্ষমতাচ্যুত, কিন্তু তার মেজাজ তিনি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এবং মেজাজটা তার প্রধানমন্ত্রী, এটাই বলতে চাইছি। ফলে তারা তিনি কিন্তু ওদের বলেছেন যে তোমরা কিন্তু কেউ কেউ হয়তো একটু আবেগপ্রবণ হতে চাইছিল, তিনি বলেছেন এটা আবেগের সময় নয়, আবেগ দেখানোর সময় নয়, এটা বাংলাদেশের মানুষ কষ্টে আছে, ফলে তাদের কাছে কিভাবে আমরা আবার একটা অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠা করে দিতে পারি সেই লক্ষ্যেই আমাদের কাজ করা দরকার, সেই লক্ষ্যেই এগোনো দরকার। ফলে এখন এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আর তিনি বলেছেন এটাও আর একটা কথা যে বাংলাদেশে এই ঘটনাটা যে প্রথম ঘটেছে এমন, বাংলাদেশের ঘটনা তো ঘটেছে 71 থেকে 75-এর পর, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর টানা 91 পর্যন্ত একটা সেনা শাসন, সেনা সমর্থিত শাসন চলেছে। তারপরেও আবার ক্ষমতা গণতান্ত্রিক সরকার, তথাকথিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আবার সেনা শাসন হয়েছে। সেই সেনা শাসন সেনা সমর্থিত সরকার দীর্ঘ সময় ধরে ছিল ক্ষমতায়, তাদেরকে হঠাৎ মাঠে নেমে আন্দোলন করতে হয়েছিল। সেই আন্দোলনে করার পরিপ্রেক্ষিতে সেই সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এবং সেই নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, যেটাকে বাংলাদেশে এখন পর্যন্ত আমি বলছি 75-এর পরবর্তী সময়ে সমস্ত নির্বাচনের মধ্যে সব থেকে নিরপেক্ষ, অবাধ বলে বলা হয়। বিদেশি সংবাদ মাধ্যমরা তারা স্বীকার করেছিল যে টাইম ম্যাগাজিনের একটা কথা আমার মনে আছে, যেটা এই সময় আমার কাছে রয়েছে, যেটা আমি আমার বইতেও আমি লিখেছি, হয়েছিল অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশে আওয়ামী লীগকে হারানো সম্ভবই। তাদের কারণ একটা দেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে তো এই দলটি। তার অর্থ কি এই ভারতের তো স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিল জাতীয় কংগ্রেস, তারা কি পরাস্ত হয়নি? পরাস্ত হয়েছে, কিন্তু স্বাভাবিক নির্বাচন হলে তাদের এখনো যে জনসমর্থন আছে সেই জনসমর্থনটা এত প্রবল যে এই নির্বাচনে হওয়ার পর থেকে এক আক্রমণের মুখে পড়তে প্রাণহানি সংখ্যা দেখা দিয়েছিল, বিদ্রোহ হয়েছে। বাংলাদেশের চক্রান্তটা তুই বলে চক্রান্ত বা ষড়যন্ত্র, এটা তো মানে নতুন ইতিহাস না, এটা ঘটতেই ঘটে। তিনি সেই ইতিহাসগুলোর কথাই বলেছেন। সুতরাং আবার যে ভবিষ্যতে এটা বদলাবে না, অর্থাৎ তিনি এক কথায় বলেছেন যে 5ই আগস্ট যে আবার হবে না এমন কোনো কারণ, 5ই আগস্ট আবারও পুনরাবৃত্তি করতে অন্যভাবে করতে পারে, গণতন্ত্রের পক্ষে 5ই আগস্ট। একটা তথ্য আছে তিনি তার এই বৈঠকের আগে বা পরে তার পরিবারের সদস্যদের সাথে তার একটা গেট টুগেদার হয়েছে, এই ব্যাপারে কোনো তথ্য আছে আপনার কাছে? না, সেটা গেট টুগেদার বলতে যখন ঈদের সময় তিনি মিলিত হয়েছিলেন পরিবারের সঙ্গে, তার পুত্র ছিল, কন্যা ছিল, তার বোন ছিল, রেহানা ছিলেন, সেগুলো তো ঈদের একটা ঈদ পালনের ব্যাপার ছিল আর কি, সেটা তো অন্য। আর এই সময়ের মধ্যে হ্যাঁ কিছু পরিবারের সদস্যের সঙ্গে তার কথা হয়েছে, পরে হয়েছে। তুমি যেটা বলতে চাইছো পরে হয়েছে, আমার কাছে খবর ছিল আগেই হয়েছে। ফলে সেটার একটা বড় কারণ ছিল সেটা হচ্ছে যে তিনি মানে খুবই মরিয়া হয়ে উঠেছিলেন যে তিনি আর এখানে থাকতে চাই, ফিরতেই চাই, বন্দী হলে হবো আবার যাবো এরকম। সেইটা তার পরিবারের সকলের সঙ্গে একটা আলোচনা করতে পরামর্শ করতে চাই যাওয়াটা কতটা সঠিক। কারণ উনি যখন তুমি যে উদাহরণটা দিয়েছিলেন যে লন্ডন থেকে তিনি ফিরে আসার পর আজকের পরিস্থিতি সেরকম, কারণ তখন জনমানুষটা তদানীন্তন সেনা সরকারের বা সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে। আজকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনরোষ আমরা দেখেছি, অন্তত যেটা অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা দেখেছি সেটা একটা সরকার দীর্ঘকাল থাকলে তার একটা ইনকামেন্সি হয়। কিন্তু তার অর্থে এই 1 বছরের মধ্যে কিন্তু পরিবর্তন মানে অস্বাভাবিক রকমের একটা কিন্তু জনমানুষের কিন্তু পরিবর্তন ঘটে গেছে। মানে তারা দেখতে পাচ্ছেন যে তাদের ধারণা ছিল যে সত্যি সত্যি প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে, তা নয়। বাংলাদেশের অবস্থা বরং দিনে দিনে আরো বিপর্যয়ের। সাধারণ মানুষ, শ্রমিক সম্প্রদায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। নেতা নেত্রীদের কি অবস্থা সে আপনারা সবসময় জানেন, তাদের তো দেখতে পাচ্ছি, প্রকাশ্যে দেখতে পাচ্ছি তারা ভালোই আছেন, বড় বড় গাড়ি চড়ছেন। একসময় টিউশনি করে চালাতেন, এখন বড় বড় গাড়ি চড়ছে। ফলে তারা তো খারাপ নেই, তারা ভালোই আছে, কিন্তু সবাই কি ভালো আছে? সবাই ভালো। সেই পরিস্থিতিটা এখন ধীরে ধীরে জনরোষের মধ্যে একটা জনরোষ কিন্তু তৈরি হচ্ছে, যেটা প্রকাশিত হচ্ছে না, কিন্তু সেই জনরোষটা কিন্তু একটা আমি বলবো ধীরে ধীরে একটা বারুদের স্তূপের আকার ধারণ করছে, একটা স্ফুলিঙ্গ দশ। সেই স্ফুলিঙ্গটা অনেকে মনে করেন যে সেটা কিনা পৌঁছালে হয়তো সেটা বিস্ফোরণ। এইটাই আর কি আপাতত মনে হয়। সেটা কবে কখন হবে এটা এখন আমি জানি না, এটা পরবর্তী বৈঠকের পর জানতে পারলে অবশ্যই।
আপনি ভারতীয় সাংবাদিক, ভারত সরকারকে আপনি ভালো জানেন, বুঝেন। এই যে ভারতের সাথে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত দৃশ্যত সম্পর্কটা স্বাভাবিক হয়নি। ভিসা সহ নানা কিছু কিন্তু কার্যক্রমগুলো স্বাভাবিক হয়নি। ভারতীয় অর্থায়নের যেসব প্রকল্প বাংলাদেশে চলছিল, সেগুলা যে চালু আছে, সেগুলার কার্যক্রম চলছে, সে সম্পর্কে তথ্য আমাদের কাছে নেই। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা চলে আসতে চাচ্ছেন? একটু কথা বলুন। আপনি কি মনে করেন শেখ হাসিনা চলে আসতে চাচ্ছেন? ভারত সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি 5ই আগস্টের পরে যে আস্থার জায়গাটা, আশ্রয়ের জায়গাটা, আতিথেয়তার জায়গাটা তৈরি হয়েছে, সেটা কি অনেক সচল আছে? না দেখুন, দেখো, প্রথম কথা, তিনি ভারত সরকারের আশ্রিতা। ভারত সরকার তাকেই ব্যবস্থা করে, বললাম নেতারা যে তাকে বলেছেন যে কিভাবে তিনি আছেন, সেটা ঠিক বলে যে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে তিনি আছেন। তবে ভারত সরকার মুখে নাই ঘোষণা করুক যে তিনি প্রধানমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রীর সমান মর্যাদা দিয়েই রাখা। তিনি যদি কোনো কারণে যদি তিনি দেখা করতে চান, ধরো তুমি দেখা করতে এলে, একটা প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে গেলে যেরকম প্রোটোকল মানতে হয় তাই প্রোটোকল মানতে হবে। মোবাইলটি জমা রেখে যেতে হবে, সবই সেই প্রোটোকল কিন্তু আছে, সেই প্রোটোকল মেনেই করতে হবে। এক। দুই হচ্ছে, এতগুলো যে বৈঠক হচ্ছে বা নেতারা যে আছেন, সেটা কি ভারত সরকার জানা নেই? ভারত সরকার তো জানা আছে। ভারত সরকার যদি বলতে পারতো না যে একদম খবরদার এসব করা যাবে না, তা তো নয়, করা তো চলছে, হচ্ছে, প্রশ্রয় আছে আপনি যদি বলেন। কিন্তু একই সঙ্গে কিন্তু বর্তমান ইউনূস সরকারকে যে টোটালি ওই সমস্যাটা যেটা কথা উল্লেখ করেছো, ভিসা বা ইত্যাদি বিষয়, সেটা আছে, জটিলতা আছে, বন্দরগুলো স্বাভাবিক নয়, সেখানে স্থল বন্দর দিয়ে বাণিজ্য আমদানি রপ্তানি কমে গেছে, হচ্ছে না, এটা ঠিকই। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সম্পর্কটা একেবারে যে বিচ্ছিন্ন করে রাখা আছে তাও কিন্তু। তুমি হয়তো জানো, আমি বলেওছি অন্য জায়গায়, বাংলাদেশের বর্তমান যিনি নতুন নিযুক্ত হয়েছেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি পশ্চিমবঙ্গ সফর করেছেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এই সপ্তাহটা তিনি উত্তর পূর্বাঞ্চলকে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা ল্যান্ডলক করেছে। তিনি সেই ল্যান্ডলক উত্তর পূর্বের 7টি রাজ্য, 7 সিস্টার্স ঘুরে এসেছেন। 7 সিস্টার্সটা আমি বলছি, কিন্তু 7 সিস্টার্স এ যাননি। তিনি গিয়েছিলেন মেঘালয়, তিনি গিয়েছিলেন আসামে, তিনি গিয়েছিলেন ত্রিপুরায়। সেখানকার মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তাদের সঙ্গে বৈঠক করেছেন, থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক করেছেন। বহুবিধ, তার যদি টুইটার অ্যাকাউন্ট খুলে রাখো দেখতে পাবে, বহু চমৎকার ছবি পোস্ট করেছেন, কিভাবে তাকে আতিথেয়তা দেওয়া হয়েছে, কিভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেটা কি ভারত সরকারের অনুমতি ছাড়া হয়েছে? তা না, এটাও ভারত সরকার, কারণ এটা রওনা হওয়ার ঠিক আগে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রির সঙ্গে সাউথ ব্লকে দেখা করে গিয়ে আগামী কয়েকদিনের মধ্যে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারবেন। এবং বাংলাদেশের আরেকটি দল বিএনপি, তারা এখনো পর্যন্ত আমি বলবো গোপনে যোগাযোগ, প্রকাশ্যে না। কেউ এসছিল নদী আসেননি তা তো। ফলে ভারত সমস্ত অপশন প্রায় বলতে পারো যে ভারতের দিক থেকে খুলে রাখা আছে। একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে, সেটা খুবই কিন্তু চিন্তাজনক। সেটা হচ্ছে জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে, জঙ্গিবাদ মাথা চুড়ে দাঁড়াচ্ছে, জেলে আটক যারা ছিল তারা ছাড়া পেয়েছে। এগুলো ভারতের নিরাপত্তার পক্ষে খুবই চিন্তাজনক। কয়েকদিন আগে মিয়ানমার বর্ডারের সীমান্তে বেশ কিছু জঙ্গি শিবিরকে ভারত সেনাবাহিনী ধ্বংস করেছে। উলফা বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের 3 জন নেতা নিহত, সেকেন্ড ইন কমান্ড নিহত। প্রথম যিনি পরেশ বড়ুয়া, তিনি কোথায় কেউ জানেন না, তিনি এখনো সম্ভবত পলাতক। কিন্তু আপনাদের মহামান্য সরকার, বাংলাদেশের সরকার তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, তার ফাঁসির আদেশটিকে যাবজ্জীবনের বঞ্চিত করেছেন, হয়তো আগামী দিনে জামিন হবে। তখন হয়তো ঢাকার ময়দানে আমরা পরেশ বড়ুয়াকেও দেখতে পাবো, আশা করছি, যদি এই অবস্থা চলতে থাকে। কেয়ারটেকার সরকার দীর্ঘায়িত হওয়ার থাকার একটা প্রবণতা বাংলাদেশে অতীতেও ছিল, এখনো থাকে। ফলে বাংলাদেশের অদ্ভুত বিষয়, সংবিধানে যা লেখা আছে তা, কোরআনে যা লেখা থাকে তা মানা হয় না, সংবিধানে যা লেখা থাকে তাও মানা। কোরআনে লেখা আছে সুদের ব্যবসা করা যাবে, সুদের ব্যবসা হয়। ব্যাংক আছে, ব্যাংক অবশ্যই ইউজ করেনি, আগে থেকেই ইউজ তো সুদ দিয়ে শুরু করেছে তার কাজ। ফলে এগুলো তো, সুতরাং এগুলো ভাবের ঘরে চুরি। আমি ভাবের ঘরে চুরি, ধর্মকে সামনে রেখে ধর্মের আড়ালে যাবতীয় অধর্মীয় কাজ, অকোরআনীয় কাজ করা হয়েছে। আপনাদের কর্মকর্তাকে রেসের মাঠে দেখা যায়, রেস খেলতে কলকাতা, এবং গর্বের সঙ্গে বলেন আমার ঘোড়া। জানি না কোরআনের অনুমতি আছে, কোরআনের কথা বাদই দিলাম, আমি কোরআনের পণ্ডিত নই, মোল্লা নই, বলতে পারবো না, মৌলবী, এটা আপনারা ভালো বলবেন। কিন্তু সংবিধানে লেখা আছে কেয়ারটেকার সরকার কতদিন থাকতে পারে? যে সংবিধানে যতদিন লেখা থাকার কথা, তার চেয়ে কি বেশি সময় নেই? সেটা বলতে পারেন যে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে হয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে একটা কেয়ারটেকার সরকার, কার্যত অন্তর্বর্তী নাম দিলেও আসলে কেয়ারটেকার সরকার। তো কেয়ারটেকার সরকারে তো কেয়ারটেকারের মতো কাজ করা হবে, অর্থাৎ দৈনন্দিন কাজকর্ম যাতে চলে, সরকারি অফিস যাতে খোলা থাকে, সরকারি কর্মচারীরা যাতে বেতন পান, বাকি ব্যবসা বাণিজ্য যাতে স্বাভাবিক থাকে, সেটা দেখা কেয়ারটেকার সরকারের কাজ। কেয়ারটেকার সরকার নির্বাচিত সরকারের মতো কাজ করছেন, আমি দেখতে পাই। বিদেশ সফর করছেন, বিদেশে চুক্তি করছেন। কেয়ারটেকার সরকারের এমন ঘটনা কোথাও আজও দেখা যায়। কেউ যদি ওই কুমার রায়ের হজবরল করে থাকে, তাহলে বুঝবেন যে কিম্ভূত কিমাকার, যে জন্তুগুলো দেখা যেত, সেগুলো কল্পনা করেছিলেন। বকচ্ছপ,
বক এবং কচ্ছপের মিশ্রণ, এসব জিনিস আমরা দেখছি। ফলে এটা বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে, এটা ভারত জোর করে কিন্তু চাপিয়ে দিতে পারে। ফলে তুমি যেটা বলতে যে ভারত সরকার সব দিক করে, হ্যাঁ বলতে পারো যে একমাত্র জামায়াত বা জঙ্গিদের সঙ্গে মনে হয় হেফাজত কি জামায়াত কিংবা হিজবুত তাহিদ তো ভারতে নিষিদ্ধ, কারণ তোমাদের দেশে তো খোলাখুলি তারা ময়দানে দেখতে পারে। কালকে তো ছাত্রদের মিটিং এ দেখলাম হুজুরেরা উপস্থিত হবে বিরাট সংখ্যা টুপি মাথায় দিয়ে। তাহলে ছাত্ররা নিজেদের চরিত্র প্রকাশ করছে দিয়ে সেটা বিশেষ জনসমর্থন। একটা জিনিস এই কথাটা জোর দিয়ে আমার কালকের উপলব্ধি যেটা হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা 24 সালে শেখ হাসিনা বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি তথাকথিত জনতার আন্দোলন দেখলাম 1 বছর আগে সেই আন্দোলন কিন্তু দ্বিধা বিভক্ত, আপাতত 3 ধারায় বিভক্ত হয়ে, একটা ছাত্রদের, একটা বিএনপির, একটা জামায়াত, কেউ কারোর মুখ দেখা দিচ্ছে। ফলে এটা একটা জানি না এটা ইংলিশ সরকারের রণনীতি কিনা, যে এদিকে বিভক্ত করে রাখা, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের পলিসি। তো এখন সেরকম কিনা জানি না, সেই কারণে হয়তো তিনি বলছেন নির্বাচন ঘোষণা দেবেন 5 তারিখে। তো ছাত্ররা একটা যেটা ঘোষণা দিয়েছে সেটা তো ইস্তাহার, সেটা ভোটে জিতবে তারা ওইটা করবে। এখনো তো তাদের পার্টির এখনো নিবন্ধন হয়, হয়তো হয়ে যাবে, কিন্তু তারা যে চাইছেন জোর করে শাপলা তাদের প্রতীক দিতে হবে, শাপলা তো জাতীয় ফুল কারোর কি কোনো নির্বাচনের প্রতীক হতে পারে? এটা হয় না। আমরা 24-এ দেখেছিলাম, আজকে 25-এ সেটা দেখা যাচ্ছে। সেই ঐক্যবদ্ধ চেহারা নেই। সেই মিটিং গুলোতে সেই ধরনের বিপুল জনসমাবেশ হয়েছে তাও নয়, যে ছবিগুলো দেখেছি। ছাত্রদল আলাদা একটা মিটিং করেছে শাহবাগে, এবং সেখানে কিছু লোক হয়েছিল। এটা আগামী এরপরে তো 5 তারিখে ঘোষণার পর জুলাই সনদটাও তো মানে বাস্তবায়ন করতে গেলে পার্লামেন্ট লাগে, তাই না? পার্লামেন্ট মানে নির্বাচিত এমপি লাগে, তাছাড়া তো করা যাবে না। ঘোষণার জন্য ঘোষণা হলো, কিন্তু সেই ঘোষণায় সবাই একমত হয়েছেন কি হয়নি সেটা এখনো ক্লিয়ার না। অর্থাৎ যে ঘোষণাপত্রটা জারি হবে সেই ঘোষণাপত্রটা সর্বসম্মতিক্রমে হবে, নাকি সেখানে নোট অফ ডিসেন্ট থাকবে, অর্থাৎ বিরোধিতা কোথাও সেগুলোও থাকবে। সেগুলো এখন 8ই আগস্ট যেহেতু ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, সেদিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ফলে 8ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, হয়তো সেই দিন তিনি নির্বাচনের সময়সীমা, নির্বাচন তো তিনি বারবার বলছেন যে ফেব্রুয়ারি, একবার এপ্রিলও বলে ফেলছেন যে ফেব্রুয়ারিতেও এখন ঠিক করছে। এবং আমরা এখনো জানি সেনাবাহিনী যেটা বলেছিল না প্রধান, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে যাবে, তো চাই আমরা জানুয়ারিতে ব্যারাকে ফিরে যাই। তো যদিও আইন শৃঙ্খলার দায়িত্ব এখনো তাদের উপর আছে, সত্যি খুবই আর্মির হাতে আইন শৃঙ্খলা থাকার অর্থটাই প্রমাণ হচ্ছে কোন সভ্য দেশে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা। এখানে আর্মি বিপর্যয়ের জন্য আছে, যেটা প্রাকৃতিক দুর্যোগেও আছে, আর আইন শৃঙ্খলা যদি ব্যাপক অবনতি হয় সেখানে আছে। ফলে আইন শৃঙ্খলা যে স্বাভাবিক না এটা বড় প্রমাণ, কারণ সেনাবাহিনী এখনো ব্যারাকে ফেরেনি। যতই দাবি করে থাকে ইউনূস সরকার বা তাদের লোকেরা যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে সেনা কেন এখনো রাস্তায় সড়ক, এই প্রশ্নটা তো করা উচিত। আমরা ভারতে তো এসব দেখিনি বলে এগুলোকে আমাদের কাছে ব্যতিক্রমী রাষ্ট্র। বাংলাদেশ বহু অর্থে ব্যতিক্রমী, এবং সত্যি আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, পট পরিবর্তন নিয়ে এবং গবেষণার প্রয়োজন আছে, এবং গবেষণা করা প্রয়োজন। এরকম বিচিত্র দেশ কোথাও কিছু আছে যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, সেসব দেশ আছে কিছু, আফ্রিকার কিছু দেশে হয়তো আছে না। আফ্রিকাও তো এখন সভ্য হয়ে গেছে অনেকটাই, এবং তাদের সব দেশে গণতান্ত্রিক পথেই তারা নির্বাচিত সরকার হন। সেনা শাসন যেখানে আছে খুবই কম, একমাত্র দক্ষিণ এশিয়াতেই আমরা দেখি, বা দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন মায়ানমারের হাতে এখনো সেনাবাহিনী। বাংলাদেশে তা নয়, কিন্তু সেরকম যেন না হয়। যাই হোক, এটা বলবো যে এই পরিস্থিতিতে এখনো প্রায় কোন পরিস্থিতি কোন দিকে, আমার মজার কথা মনে পড়ে গেল যে একবার বাংলাদেশে ঢাকায় গিয়ে ভোটের সময় জিজ্ঞেস করেছিলাম মাঝের এক কৃষককে, চাচা কি বুঝছেন হাওয়া কোন দিকে? হাওয়া তো চতুর্দিকে। এখানে বাংলাদেশে এখন হাওয়া হচ্ছে চতুর্দিকে। সেই কৃষকের কথা আমার মনে পড়ে, হাওয়া চতুর্দিকে মানে কোন দিকে, একটা নির্দিষ্ট দিকে বলছেন, এটাই বাংলাদেশ। কালকে আপনি ঢাকার যে সমাবেশগুলো বলেছেন, 2 সমাবেশের মূল আওয়াজটা ছিল, এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও বলেছেন শেখ হাসিনাকে তারা আর রাজনীতি করতে দেবেন না বাংলাদেশ। মির্জা ফখরুল বলেছেন, এবং সরকারের একজন উপদেষ্টা ফরিদা, যিনি ফরাদ মাজারের পার্টনার, তিনি বলেছেন শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে পারে না, বা বিচারটা শেষ না করে তারা ক্ষমতা ছাড়তে পারে না। ঠিক কথা। আরো একটা কথা একজন বলেছে, ছাত্র নেতা, কোন একটি দলকে সরিয়ে আর একটি দলকে ক্ষমতায় আনার জন্য আমরা বিপ্লব করি, সেটা ভুলে যাওয়া যাবে। সেটা খুবই চমৎকার কথা। কালকেও বলা হয়েছে, একটি দল ভাবছেন তাদের সময় সোহাগ আগে, এই সময় আওয়ামী লীগ নেই, কালকে গিয়ে গণভবন দখল করে প্রধানমন্ত্রী ক্যাবিনেট তৈরি করে আবার সব চলবে স্বাভাবিক। কারণ ওই যে একটি দলকে সরিয়ে আর একটি দলকে ক্ষমতা দেওয়ার জন্য বিপ্লব হয়নি, এটা জুলাই বিপ্লবের মূল নির্যাস। এটা মাথায় রাখা দরকার বাংলাদেশের সব রাজনৈতিক অর্থাৎ অরাজনৈতিক ব্যবস্থা গড়ার জন্য জুলাই। ভারতের সাথে সম্পর্কে একটা অগ্রগতি আছে ইউনূস সরকারের, যেটা দিল্লি দখলের কথাবার্তা এখন নেই। আম গেছে আপনাদের সবার কাছে, আমটা আপনারা আগেও পেতেন, আমটা এবারও গিয়েছে, আমটা
আমটা কিভাবে বিলি বন্টন হবে? কোনো তথ্য আছে আপনাদের কাছে? না, তথ্য মানে এটা সাধারণত সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্যাবিনেট মন্ত্রী যারা মূলত বাংলাদেশের সঙ্গে যেসব মন্ত্রণালয়গুলো যুক্ত সেই সব মন্ত্রী, কিছু রাজনৈতিক নেতা কর্মী এবং কিছু বাছাই করা সাংবাদিক তাদেরই সাধারণত দেওয়া হয়ে থাকে এবং সেভাবে এবারেও তাই হচ্ছে, এবারেও সেভাবেই দেওয়া। সে বাছাই করে সাংবাদিকের মধ্যে আপনি ছিলেন? আরে বাছাই করা সাংবাদিকের মধ্যে যদি বড় তালিকায় আমার নাম ছিল, তালিকাটা আছে আমাদের, তালিকায় আমার নাম ছিল না। কিন্তু আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, স্নেহ করেন, মনে করেন ইনি বাংলাদেশের একজন শুভানুধ্যায়ী, সেই কারণে আমাকে আলাদাভাবে দেওয়া হয়। আলাদাভাবে দেওয়া হয়েছে, কিন্তু তাও আমি বলতে পারি কোনো দ্বিধা নেই যে যতটা ওই বড় বড় সাংবাদিকরা পেয়েছে, আমি ক্ষুদ্র সাংবাদিক বলে পরিমাণে কমই পেয়েছি, কিন্তু পেয়েছি। এটাই দেখো, উপহারটা কখনো ওজন দিয়ে মাপা হয়। তো ফলে এটা আমি সেই হিসেবেই গ্রহণ করেছি এবং হাড়িভাঙা আম তো নিশ্চয়ই খুবই চমৎকার আম, এই বিষয়ে। ছাত্রদের সমাবেশ যেটা কালকে ছিল সেখানে তাদের ভবিষ্যতে কি কি করবে সেই জায়গাতে বাংলাদেশে ইন্টারনেটের আরো প্রসার বা গবেষণার প্রসার, এই বিষয়গুলো আপনি ছিল না। কিন্তু সামরিক খাতে আর কোন কোন জায়গায় বাংলাদেশ সমৃদ্ধ হবে, সাবমেরিন থেকে আরম্ভ করে নানা কিছু কিন্তু আছে সেটাকে আপনি মনে করেন তাদের ভারত তৃতীয়ত বিদ্বেষের একটা ভবিষ্যৎ কর্মসূচি? সাবমেরিন নিয়ে যাবে কোথায়? ভারত ছাড়া তো কোথাও আসার জায়গা নেই। এক মায়ানমারের দিকে যেতে পারে, আছে তো দুটো সাবমেরিন আগেই দিয়েছিল চীন, সেগুলো তো আছে, কিন্তু শেখ হাসিনার সময় থেকেই আছে। তিনিও তো সমস্ত দেশের সঙ্গে অস্ত্র সংগ্রহ করেনি যে তা না, তিনি ভারত সরকারের কিছু কিছু আপত্তি হচ্ছে, সেটা তাদের বলছেন, ইচ্ছার কথা বলছেন, একটা মানে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছে ঘটনা, ঠিক আছে, সেটা তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের সমর্থন নিয়ে করতে হবে। কিন্তু তাই বলে শহীদ স্মৃতিতে, শহীদ স্মারকে গিয়ে জুতা পরে সম্মান জানানো, কি ধরনের সম্মান জানিয়েছেন শহীদদের, সেটা আমার বলতে হয়। তাদের আসলে এই শহীদ শহীদটা কেন শহীদ হয়েছিল, এই বোধটা, এই বিশ্বাস, এই আদর্শের বিরোধিতা, তাই সেখানে তারা জুতো পরে উঠতে সাহস দেয়, তাই না? এটা আসলে ওই আদর্শের বিরোধী বোধ। এখন এটা বাংলাদেশের মানুষ যদি মেনে নেন তো মেনে নেবেন, সেক্ষেত্রে আমাদের কি করার আছে, করণীয় কিছু নেই। কিন্তু ছাত্ররা যেটা করেছেন সেই ধরনের তো আমি দেখলাম না, যে ব্যাপক কাতারে কাতারে লাখ লাখ লোক গিয়ে হাজির হয়েছে তাদের জন্য, তাও তো দেখলাম। বৃষ্টি পড়লে অনেকে ভয় পালিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই যেগুলো ঘোষণা হয়েছে সবই ঠিক আছে। রাজনৈতিক কর্মকাণ্ড 1 বছর পরে যেটা করেছেন সেটা তারা আমার থেকে ভালো বুঝবেন যে ভোটের ময়দানে দাঁড়ালে কতটা ভোট পাবেন, সেটা আশা করি কালকে পরিষ্কার। এই জন্য ভোটটা তাদের কাছে খুব প্রাম্য নয়, ভোটটা খুব অগ্রাধিকারের বিষয়। গৌতম লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় নিলাম আপনার। আগামীতে কিন্তু অপেক্ষায় থাকবো, আপনি আমাদেরকে ব্রেকিংটা দেবেন। শেষ করবো একটা কথা নিয়ে, আপনি হিন্দু, ভারতে খুবই বিশ্বাসযোগ্য একটা মিডিয়া, হিন্দু রিপোর্ট আসলে কি বলা হয়েছে সর্বশেষ আওয়ামী লীগকে নিয়ে? না, আওয়ামী লীগকে নিয়ে না, হিন্দুর যে রিপোর্টটা প্রেস কনফারেন্স সম্পর্কে যেটা বেরিয়েছিল, যে কারা প্রেস কনফারেন্স করেছিল, প্রেস কনফারেন্সে কি কি তথ্য দিলেন, তথ্যগুলো হচ্ছে এই জুলাইয়ের বিপ্লবের, তথাকথিত বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত কতজন পুলিশ মারা গেছেন, তাদের তালিকা, ছবি সহ, কত সাধারণ মানুষ মারা গেছেন, এবং আওয়ামী লীগ নেতা কর্মী কত মারা গেছে, এবং কি বলে কত সাংসদ জেলে আছেন, 800-র উপরে সাংসদ জেলে আছেন, তাদের একটা তালিকা, ছবি সহ প্রকাশ করা হয়েছিল। সেই তথ্যগুলো দিতে, আর গতকাল একটা তথ্য আর একটা এসছে, প্রকাশিত হয়েছে, যে 600-র উপরে সাধারণ মানুষ, যে হিন্দু মুসলমান সবাই আছে, তাদেরকে কিভাবে নৃশংসভাবে মব জাস্টিসের দ্বারা খুন করা হয়েছে। এই তথ্যগুলো কালকেই দেখলাম যে সিপিজে, জার্নালিস্টদের যে আন্তর্জাতিক সংগঠন, তারাও একটা বিবৃতি দিয়েছে সাংবাদিকরা। কি আমি জানি না, কালকে আমাকে বিবিসি থেকে ফোন করেছিল, ওরা কিছু রিপোর্ট করেছে কিনা আমি এখনো দেখি। তো ফলে এই যে বর্তমান মাটিতে মুখ লুকিয়ে বাস্তব অবস্থাকে অস্বীকার করে কোনো লাভ হয় না। কারণ রাজা যদি বলে, তাতে উলঙ্গ রাজা যে কাহিনী, রাজার গায়ে কাপড় নিয়ে রাজা জানেন না, তিনি মনে করছেন রাজ পোশাক পরে আছে, তা তো নয়। বাস্তব পরিস্থিতি সবাই জানতে পারে, জানে, সেটা চেপে রাখা যায় না। সেটাকে একটা মিথ্যার মোড়কে চেপে রাখা যাবে না, না তো ধর্মের মোড়কে কোনোভাবেই চেপে রাখা। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ ভারত চায়, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং সকলকে নিয়ে অন্তর্মুখী একটা সমাজ ব্যবস্থা, সেটা ভারত দেখছে, সেটা ভারতের স্বার্থের জন্য, এটাই বলে শেষ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে শুভেচ্ছা। গৌতম লাহিড়ীকে আমরা আগামীতে আবার সময় নিয়ে তার সাথে কথা বলবো, শুভকামনা। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম
সবাইকে এক হাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।